এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাচ্ছে বই। দেয়া হবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। 4 জানুয়ারির মধ্যে পাবে সবাই। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর তা হচ্ছে না। তবে বছরের প্রথম দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলবে। এজন্য স্কুলে স্কুলে বই বিতরণের প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। রঙিন মলাটের ভেতর নতুন কাগজের চিরচেনা গন্ধ। প্রাণহীন পরম বন্ধু বই নামক এই জ্ঞান ভাণ্ডারের সঙ্গে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মিলন ঘটাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরা। স্কুলে পৌঁছে যাওয়া নতুন বই যত্ন সহকারে গুছিয়ে লাল সবুজের রঙে ছাপানো ব্যাগে ভরে প্রস্তুত করা হচ্ছে বিতরণের জন্য। তবে প্রতিবার দেশব্যাপী ঘটা করে বই উৎসব হলেও এবার তা হচ্ছে না। বাঁচিয়ে দিচ্ছে করোনা পরিস্থিতি। তবে শিক্ষার্থীদের বই বিতরণে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই উৎসবের আমেজ খুঁজে পাচ্ছেন শিক্ষকরা। আমরা যে নতুন বই দিব সেজন্য আমরা আজকে শুক্রবার তারপরেও আমরা কাজ করছি। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন করোনা কারণে বই উৎসবটা সেইভাবে হচ্ছে না। আমাদের মধ্যে একটা নতুন ভালো লাগা কাজ করছে যে কালকে বিনামূল্যে বই পাবো আমরা। বইটা তো সঠিক সময়ে পাচ্ছে স্টুডেন্টরা, তার জন্য খুব ভালো লাগছে। কয়েক ধাপে ভাগ করে 12 কার্যদিবসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল বই চলে এসেছে। শতভাগ বই পেয়েছি। ক্লাস 6-এরও শতভাগ বই পেয়েছি। বই হাতে পাওয়ার সাথে সাথেই বাচ্চারা যে আনন্দিত হয়ে লেখাপড়া আরম্ভ করে, এটা আমরা প্রতি বছরই এখন দেখতে পারি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে উপজেলা শিক্ষা অফিস হয়ে গত 25 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। শুক্রবার সকাল 7:30টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৌষে শিশির ভেজা সকালে আকস্মিক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। তিনি বোন রেহানাকে সাথে নিয়ে গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটে সেতু অতিক্রম করেন। তিনি সেতুর 7 নম্বর খুঁটি থেকে 18 নম্বর খুঁটি পর্যন্ত 1650 মিটার পথ পায়ে হাঁটেন। এরপর আবার গাড়িতে উঠেন। প্রধানমন্ত্রী গাড়ি যোগে মাওয়া প্রান্ত দিয়ে সকাল 7:50 সেতুতে ওঠেন আর 8:30টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরায় সেতুর সার্ভিস এরিয়া 2-এ তিনি নাস্তা সেরে আবার পদ্মা সেতু অতিক্রম করেন 9:57 এরপর ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে সড়ক পথেই গণভবনে ফিরেন। প্রধানমন্ত্রী 2015 সালের 12 ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। 2018 সালের 14 অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন। এছাড়াও কপ্টারে করেও তিনি সেতু প্রত্যক্ষ করেছেন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে চলছে শেষ পর্যায়ের কাজ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু জৌলস ছড়াচ্ছে নদীর 2 পারে। মূল অবকাঠামোর পর বাকি শুধু সৌন্দর্য বর্ধনের কাজ। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। বাঙালি জাতির মর্যাদার প্রতীক পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন জৌলুস ছড়াচ্ছে নদীর এপার ওপার। দুপারের সেতু বন্ধনে এখন পদ্মা পাড়ের মানুষ আপ্লুত। 6.15 কিলোমিটার মূল সেতুর 8টি মুভমেন্ট জয়েন্টের সবগুলোরই কংক্রিটিং সম্পন্ন হয়েছে। এখন 2টির জয়েন্টও বসে গেছে। একই সঙ্গে সেতুর ঘষামাজাও চলছে। সেতুর প্রকৃত রূপ ফোটাতে ব্যস্ত কর্মীরা।
সময়ের সঙ্গে সঙ্গে সেতুর চমৎকার নির্মাণ শৈলী ফুটে ওঠায় খুশি পদ্মাপাড়ের মানুষ। দক্ষিণ অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে। পদ্মা সেতুটা আমাদের ভাগ্য বদলের স্মারক। পদ্মা সেতু দেখে এটা আমাদের দেশের অনেক বড় একটা অর্জন। পদ্মা সেতু দেশ বিদেশে আলোচিত নানা কারণে। বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এমন সেতু নির্মাণ বিস্ময়কর। প্রকল্পের শেষ পর্যায়ে আছি, তো এখন যেটা হচ্ছে কোনো কাজ তো আস্তে আস্তে শেষ হবেই। একটা শেষ পর্যায়ে কী হয়েছিল, এখন আমরা এক্সপানশন জয়েন্ট এগুলো আমাদের আর 2টা বাদ আছে, 9টার মধ্যে 2টা বাদ আছে, 2টা হয়তো আগামী মাসের মধ্যেই হয়ে যাবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 89% বেশি। মূল পদ্মা সেতুর অগ্রগতি প্রায় 96%। মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতায় বিএনপির একমাত্র প্রাপ্তি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের ওয়ার্ম আপে কাজ হবে না। হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে। আন্দোলনে চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। তারা নিজেদের ব্যর্থতার দায়ও সরকার উপর চাপাতে অপচেষ্টা করে। যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের পতন, আন্দোলন এসব মুখরোচক শব্দ ব্যবহার করে কোনো লাভ নেই। নতুন ঠিকানা পূর্বাচলে নতুন বছরের প্রথম দিনই শুরু হচ্ছে 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। শুক্রবার মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, সীমাবদ্ধতা নিয়েই শুরু হচ্ছে মেলা। এবারে স্টলের সংখ্যা কমে অর্ধেক করা হয়েছে। এবারের মেলায় থাকছে বিদেশি 11টি স্টল। কাঞ্চন ব্রিজের কাছে পূর্বাচল 4 নম্বর সেক্টরে 20 একর জমির উপর গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। করোনার কারণে 1 বছর বন্ধ রাখার পর প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে এখানে। এবার আমরা $51 বিলিয়ন একটা টার্গেট ফিক্স আপ করেছি আমাদের এক্সপোর্টে। যতদূর করা যায় আমরা চেষ্টা করব যাতে করে এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট পরিচিতি লাভ করে এবং আন্তর্জাতিক মার্কেটে আমরা সুযোগটা পাই। মাসব্যাপী এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে 162টি স্টলের বরাদ্দ দেওয়া হয়েছে সেন্টারটির 2টি হলে। রয়েছে 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, ফুড স্টল থাকছে 15টি। বাংলাদেশের বাইরে এই মেলায় অংশ নিচ্ছে ভারত, তুরস্ক সহ 8টি দেশ। এটা তো প্রথমবার যেমনটা চেয়েছিলাম তেমনটা করতে পারি নাই। জায়গা কমে গেছে, স্টলগুলা কমে গেছে। অনেক যারা আসার কথা তারা প্রথমবার অনেকে রিস্ক নিতে চায়নি। তারা মনে করছে কি হবে, তাদের ইনভেস্টমেন্টটা ঠিক হবে কিনা। ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি 220টি সিসিটিভির আওতায় থাকবে পুরো মেলা প্রাঙ্গণ। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। মেলায় প্রবেশ মূল্য 40 টাকা, শিশুদের জন্য ধরা হয়েছে 20 টাকা। কয়েক বছর ধরেই হবে করেও হচ্ছিল না। অবশেষে 2022 সালের প্রথম দিন থেকেই পূর্বাচলের এই মেলা প্রাঙ্গণ দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। এখন দেখার বিষয়, করোনা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতিতে কতটুকু সাড়া ফেলতে পারে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে সবচেয়ে বড় এই মেলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। টাকা দিলেই মেলে লঞ্চের চালক ও মাস্টারের সার্টিফিকেট। নৌযানগুলোর সার্ভে রিপোর্ট নদীতে নয়, অফিসে বসেই আর্থিক লেনদেনেই শেষ হয় বলে জানান লঞ্চ মাস্টাররা। পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী থাকে না লঞ্চগুলোতে, যাও বা আছে তা ব্যবহারই করতে জানেন না স্টাফরা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে নৌযানের নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন পর্যবেক্ষকরা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। ঝক্কি ঝামেলা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ নৌপথকেই বেছে নেয়। চাকচিক্যে ভরা নিত্য নতুন লঞ্চ নামছে নদীতে, কিন্তু একের পর এক দুর্ঘটনায় নিরাপত্তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, যার সবশেষ সংযোজন ঝালকাঠিতে অর্ধশত মানুষের প্রাণহানি।
ঢাকা বরিশাল সহ দক্ষিণের নদীতে 60টিরও বেশি লঞ্চ চলে, তবে এগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন, যাত্রী তুলনায় বয়া, লাইফ জ্যাকেট না থাকা, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার শূন্যতা থাকে বলেই দুর্ঘটনা ঘটে বলে জানান এ পথের পর্যবেক্ষকরা। কত যাত্রী ধারণ করছে সেটি কিন্তু আপনার এইটা একটা নিরাপত্তার বড় একটা বিষয়, এবং এখানে যে ফায়ার ফাইটিংয়ের যে বিষয় সেটা যেই পরিমাণ থাকার কথা সেটা নাই। লঞ্চ চালকরাই জানান অবৈধ আর্থিক লেনদেনে তাদের সনদ মেলে। লঞ্চের সার্ভে রিপোর্ট হয় ঘুষের বিনিময়ে। টাকার বিনিময়ে সার্টিফিকেট আসতেছে, আপনি জাহাজে বসে রয়েছেন, আপনার সার্টিফিকেট হয়ে গেছে, মতিঝিল থেকে সার্টিফিকেট এসে গেছে। এই লঞ্চের এই মালিকের কাছ থেকে অমুক টাকা ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আমাদের অভিযোগ করেন, আমাদের ডিজি মহোদয় অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি খুবই কঠোর, এইসব বিষয়গুলোতে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন। লঞ্চে নিরাপত্তা সামগ্রী যাও বা আছে তা অনেক ব্যবহারই করতে জানে না স্টাফরা। লঞ্চ মালিকরা প্রশিক্ষণের দাবি করেছেন আধুনিক নিরাপত্তা সামগ্রী যুক্ত আছে বড় লঞ্চগুলোতে। এদেরকে আরও ভালো ট্রেনিং দিতে হবে, এদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে এদেরকে গড়তে হবে। বিআইডব্লিউটিএ বলছে এখন থেকে তারা আরও বেশি সতর্ক হচ্ছেন। আমাদের আরও তদারকি করার বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে, সেই তদারকি আমরা যাতে আরও বেশি করে করতে পারি এবং যাত্রীরা যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে তার গন্তব্য পৌঁছতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি। এক একটি দুর্ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসনের সব দপ্তরগুলোই, কিন্তু কিছুদিন কেটে গেলে সেই তৎপরতাতেই ধীরগতি আসে, ঘটে আবারও দুর্ঘটনা। ভুক্তভোগীদের দাবি সরকার এমন পদক্ষেপ নিক যাতে করে এ ধরনের নৌ দুর্ঘটনা আর না ঘটে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আধুনিকতার ছোঁয়া লাগেনি উত্তরের জেলা শহর লালমনিরহাটে। পৌর কর্তৃপক্ষের দাবি শহরের চারপাশে রেলওয়ের ভূমি অপরিকল্পিতভাবে থাকায় উন্নয়ন সম্ভব হচ্ছে না। শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে সরকারি ভূমিগুলো বরাদ্দের দাবি মেয়রের। এদিকে প্রায় 100 বছরের পুরনো কোয়ার্টারগুলোতে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাস করছে দখলদাররা। এতে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর। লালমনিরহাট থেকে মোফাক্খারুল ইসলাম মজনুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। একসময় রেলের শহর লালমনিরহাট। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য শহরের প্রাণকেন্দ্র স্টোরপাড়া, ড্রাইভারপাড়া, রামকৃষ্ণমোড়, বাবুপাড়া, সাহেবপাড়া সহ বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয়েছিল সহস্রাধিক স্টাফ কোয়ার্টার। প্রায় 100 বছর আগের নির্মিত এসব কোয়ার্টার সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে রেল কর্তৃপক্ষের কেউ বসবাস না করলেও প্রায় 40 বছর ধরে অবৈধ দখলদাররা অতি ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস শুরু করে। রাত্রে তো আমাদের ঘুম হয় না, ভূমিকম্প হলে ছেলে মেয়ে উপরতলা থাকে যে কখন জানি লাশ বাড়াক। এই বিল্ডিংগুলো যদি সরকার আমাদের লিজ দিত তা আমরা সংস্কার করতাম, আর নতুবা সরকার সমস্যার করে দেখ আমরা ভাড়া দিই। এদিকে শহরের বেশিরভাগ এলাকা রেলের আওতায় থাকায় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাধার মুখে পড়ছে পৌরসভা। এতে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী। মেয়রের দাবি রেলওয়ে জমিগুলো ফেলে না রেখে শহরের উন্নয়নের জন্য বরাদ্দ দিলে লালমনিরহাটকে আধুনিকায়ন করা যাবে। রেলের যে পরিত্যক্ত ভবনগুলি রয়েছে, যে ভবনগুলিতে হাজার হাজার মানুষ বসবাস করে, সেই ভবনগুলি আসলে এতটাই ভঙ্গুর যে কোনো সময় যে কোনো একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষের এখানে প্রাণহানির শঙ্কা রয়েছে। এ ব্যাপারে আসলে আমাদের যারা সংশ্লিষ্ট রেলওয়ের কর্মকর্তা রয়েছেন বা আমাদের যারা প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি দেওয়া উচিত। তবে মেয়রের দাবিকে এড়িয়ে বিধ্বস্ত কলোনিগুলোকে সংস্কার করে দখলদারদের হাত থেকে রেলওয়ের কর্মচারীদের জন্য বসবাসের উপযোগী করে তোলার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। আমাদের স্টাফরা যে বাসাগুলো নিতে চায় আমরা সেই বাসাগুলো সংস্কার করে তাদের নামে বরাদ্দ দেবো, আর যে বাসাগুলো ব্যবহার অনুপযোগী রয়েছে সেগুলো আমরা প্রক্রিয়া করে এগুলো আমরা অ্যাবান্ডেন্ট, আমরা এগুলো স্ক্র্যাপ করে আমরা সেলের মাধ্যমে সেলের দিকে এগোবো। 1930 সালে নির্মাণ করা হয় লালমনিরহাটের রেলওয়ে কোয়ার্টারগুলো। সময় সংবাদ, লালমনিরহাট। কিশোরগঞ্জের হাওরে বোরো ধানের আবাদকে কেন্দ্র করে মাঠে ব্যস্ত সময় পার করছে হাজার হাজার কৃষক। হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় ধানের বীজতলা তৈরির পাশাপাশি চলছে জমি প্রস্তুত ও চারা রোপণের কাজ। এদিকে পর্যাপ্ত সার সরবরাহ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি কৃষি বিভাগের। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বোরো ধানের আবাদ নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন হাওরের কৃষকরা। চলছে বোরো ধানের বীজতলা তৈরি, জমি চাষের উপযোগী করা সহ ধানের চারা রোপণের কাজ। কৃষকরা বলছেন বাজারে ডিজেলের দাম বেশি, সার কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ চড়া দামে কিনতে গিয়ে হিমশিম অবস্থায় তারা।
তার উপর নেই বাজারে ধানের দাম, সেই সঙ্গে আছে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। এতে সারা মৌসুমে ঘাম ঝরানো পরিশ্রম করেও খুব একটা লাভের আশা দেখতে না পেরে হতাশায় চাষিরা। সারের দাম বেশি, কস্তা বেশি, ধানের দাম কম, তেলের দর বাড়ছে, পানি পাওয়া যায় না, সব কিছু সার পাওয়া যায় না। শিলা বৃষ্টি টিষ্টি আসে, তো এটা একটা ঝুঁকি। ধানের দামটা একটু ভালো থাকলে মনে করেন কৃষক একটু পয়সা আয়া সারা পথ নেই। তবে সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকরা স্বল্প মূল্যে চাষাবাদ করতে পারে, সেজন্য আমাদের প্রয়োজনীয় কৃষি উপকরণ, সার, পানি ব্যবস্থাপনা এগুলি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। জেলার 13টি উপজেলার মধ্যে 5টি আংশিক ও 3টি সম্পূর্ণ হাওর অধ্যুষিত। এর মধ্যে 3 হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়ে থাকে। জেলায় এবার 1,64,485 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দ্রুত কমছে রংপুর অঞ্চলের তাপমাত্রা, দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। শীতার্ত মানুষের খবর জানবো। রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। রতন। ইমদাদ, এই উত্তরবঙ্গে কিন্তু আজ প্রচণ্ড কুয়াশা ঝরছে। আবহাওয়া অফিস থেকে যেটিকে বলা হচ্ছে মাঝারি ধরনের কুয়াশা, কিন্তু তারপরেও আমরা কিন্তু দেখছি যে খুব কাছে থেকেই কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না। সকাল অনেকটা বেলা হচ্ছে, কিন্তু সূর্যের যে আভা সেটি কিন্তু দেখা যাচ্ছে না এবং কুয়াশা ঝরছে, খুব কাছে থেকেই কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না। এই অঞ্চলে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এই মুহূর্তে বয়ে যাচ্ছে। যদিও বাতাসের গতিবেগ খুব একটা বেশি নয়, তারপরেও কিন্তু মৃদুমন্দ যে বাতাস সেটি কিন্তু মানুষের শরীরে কাঁপন ধরিয়েছে। প্রচণ্ড কুয়াশা ভেদ করে মানুষের জীবনযাত্রা কিন্তু পরিচালিত হচ্ছে, জীবনের চাকা কিন্তু তারপরেও ঘুরছে। আমরা দেখছি যে অনেক ভোরেও কিছু মানুষ, মূলত যারা আসলে শ্রমজীবী, দিনমজুর এবং যারা বিভিন্ন স্থানে চাকরি বাকরি করে, তারা কিন্তু এই ভোরবেলাতেই উঠে তাদের গন্তব্যস্থলের দিকে যাবার জন্য ঘর ছেড়ে বেরিয়েছে। আমরা দেখছি যে এখনও কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়া চলছে হেডলাইট জ্বালিয়ে। কিছু রিক্সা চালক রাস্তায় বেরিয়েছে এই ঠান্ডা উপেক্ষা করে, কিছু জীবনের প্রয়োজন মেটাতে, আসলে আয়ের প্রয়োজনে অনেক মানুষ কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করে তাদের রিক্সা ভ্যান নিয়ে বের হয়েছে, তারা যাত্রীর অপেক্ষায় রয়েছে। কিছুক্ষণ পরপর কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে যে দূরপাল্লার যে সমস্ত বাস, বিশেষ করে যাত্রীবাহী বাস রয়েছে, সেগুলো কিন্তু নৈশকালীন যেসব কোচ বাসগুলো ঢাকা থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে এসেছে সেগুলোতে করে কিন্তু মানুষ ফিরছে। এবং আজ আগামীকাল সপ্তাহের কর্মদিবস শুরু হবে, সেই জন্য কিন্তু কিছু মানুষ তাদের নারীর টানে নিজেদের বাড়িতে ফিরে গিয়েছিলেন, তারা এই সব যানবাহনে করে ফিরে আসছে এই তীব্র শীত উপেক্ষা করে। এই অঞ্চলটি দেশের পুরো উত্তরাঞ্চল কে যদি আমরা বলি, এটিকে কিন্তু শীতপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়, কারণ এখান থেকে হিমালয়ের দূরত্ব খুব কাছাকাছি। হিমালয়ের পাদদেশ বলা চলে এই অঞ্চলটিকে, যার কারণে কিন্তু হিমালয়ের প্রভাবে
এই অঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি থাকে, প্রতিবারই থাকে, এবং আবহাওয়া অফিস থেকে এবারের শীতকে কিন্তু অন্য রকম একটি শীত হিসেবে বলা হয়েছে যে অন্য রকম শীত অনুভূত হবে এবার, অর্থাৎ শীত এবার অনেক বেশি তীব্রতা নিয়ে হাজির হবে। যদিও অন্যান্য বছরের মতো মৌসুমের শুরুটা কিন্তু সেভাবে শীতের তীব্রতা নিয়ে তেমন একটা শুরু হয়নি। এখানে এটি একটি নদী প্রধান এলাকা। এখানে আমরা যদি কুড়িগ্রামের কথা বলি, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, এই সমস্ত এলাকাগুলো কিন্তু অনেক নদী, নালা, খালবিল এখানে রয়েছে, এবং এসবের যে চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলে মানুষের কিন্তু এই শীতের সময়টা জীবন অনেক দুর্বিষহ হয়ে ওঠে। এই সমস্ত এলাকার মানুষ কিন্তু প্রতি বছরই তীব্র শীতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের কিন্তু এই সময়টাতে তারা তীব্র শীত উপেক্ষা করে করতে হয়, তাদের নানাভাবে এই শীত মোকাবেলা করতে হয় কিন্তু অনেক কষ্ট করে। এই সমস্ত অঞ্চলের হাজার হাজার মানুষ, তাদের কিন্তু আর্থসামাজিক অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে এই শীত মোকাবেলার মতো আসলে উষ্ণ কাপড়, গরম কাপড়ের অভাব রয়েছে, এবং প্রতি বছরই কিন্তু এই অভাবগ্রস্ত মানুষকে, অর্থাৎ শীতে বস্ত্রহীন মানুষকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন শীতবস্ত্র দেয়া হয়। অন্যান্য বারের ধারাবাহিকতায় এবারও কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রংপুর নগরীতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইসব শীতার্ত মানুষকে কিন্তু শীতবস্ত্র দেয়া হয়েছে, এবং বিভিন্ন জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু সরকারের যে ত্রাণ ভাণ্ডার রয়েছে সেখান থেকে কিন্তু এই শীতবস্ত্র সরবরাহ করা হয়েছে। তবে অন্যান্য বছরের মতো এবার মানুষের কিছুটা হলেও, যেহেতু সরকারের পক্ষ থেকে আগেভাগেই লোকজনকে শীতবস্ত্র দেয়া হয়েছে, বিতরণ করা হয়েছে, যার কারণে কিন্তু এবার মানুষের দুর্ভোগ কষ্ট খুব একটা বেশি নয়। তাছাড়া এই অঞ্চল সহ সারা দেশেই ভোট চলছে, ইউনিয়ন পরিষদের ভোট। এই ইউনিয়ন পরিষদের ভোটকে কেন্দ্র করেও কিন্তু অনেক প্রার্থীদের পক্ষ থেকে এবং অন্যান্যবার আমরা যেটি দেখি যে সমাজের বিত্তবান, বিবেকবান যে সমস্ত মানুষ, তারা এই শীতের সময় দরিদ্র মানুষের, বস্ত্রহীন মানুষগুলোর পাশে কিন্তু তারা দাঁড়ানোর চেষ্টা করে। এবারও তেমনটি আমরা দেখেছি। এই অঞ্চলে আসলে তীব্র শীত মোকাবেলার জন্য মানুষ খড়কুটো জ্বালিয়ে অনেক সময় আগুনের উত্তাপ গ্রহণ করে নিজেদের শরীরকে বাঁচানোর চেষ্টা করে। একটু আগুনের উষ্ণতা নিয়ে কিন্তু মানুষ তাদের জীবন রক্ষার চেষ্টা করে। এবারও হয়তো গ্রাম অঞ্চলে এমন দৃশ্য আমাদের দেখতে হবে, এবং এই অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে শীত নিবারণের জন্য করতে গিয়ে কিন্তু অনেকে দগ্ধ হয়, অনেকের প্রাণ হারায়। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলে শীতের সর্বশেষ। উত্তরের জনপদের শীতের খবর আমরা জানছিলাম। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার। গুগল, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো ক্যাশ সার্ভার বন্ধ হচ্ছে আজ। ইতোমধ্যেই প্রান্তিক গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে পড়েছেন ভোগান্তিতে। বিটিআরসি বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন থেকে নির্ধারিত অপারেটর ছাড়া আর কারো কাছে ক্যাশ সার্ভার থাকবে না। বন্ধের তালিকায় থাকা সার্ভারগুলো স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে, তবে ফেসবুক ও গুগলের অসহযোগিতায় তা কাজে লাগানো যায়নি বলে অভিযোগ ইন্টারনেট সেবাদাতাদের। শুভ খানের রিপোর্ট।
ক্যাশ সার্ভার মূলত গুগল, ফেসবুক, ইউটিউবের প্রধান সার্ভারের সাথে সংযুক্ত সহযোগী নেটওয়ার্ক ব্যবস্থা। বাংলাদেশের কোনো গ্রাহক গুগল, ফেসবুক কিংবা ইউটিউবে তথ্য বা ভিডিও চাইলে প্রথমে প্রধান সার্ভার থেকে তা সরবরাহ করা হয়। গ্রাহক সংশ্লিষ্ট কন্টেন্টটি একবার দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে দেশীয় ইন্টারনেট সেবাদাতাদের ক্যাশ সার্ভারে জমা হয়। এরপর একই কন্টেন্ট অন্য গ্রাহক দেখতে চাইলে স্থানীয় ক্যাশ সার্ভার থেকে মুহূর্তেই সরবরাহ করা হয়। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে 31 ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের মধ্যে আইআইজি, নিক্স, ন্যাশন ওয়াইড আইএসপি এবং মোবাইল অপারেটর ছাড়া ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের কাছে থাকা ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দেয় বিটিআরসি। ইন্টারনেট সেবাদাতারা বলছে, বর্তমানে বাংলাদেশে গুগল, ফেসবুকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের 1600 সার্ভার রয়েছে। তবে সময়সীমা শেষ হলেও ফেসবুক, গুগলের অসহযোগিতায় প্রান্তিক পর্যায়ে থাকা 350-র মতো সার্ভার এখনও সরানো যায়নি। বিটিআরসি ঠিকই আমাদের এনওসিটা দিয়ে দিয়েছে, বাট আমাদের গুগল, ফেসবুক বা লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা এখানে আছে তাদের আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছি না। নতুন সিদ্ধান্তের কারণে সেবা খাতে বাড়বে বৈষম্য। প্রান্তিক পর্যায়ের যে ইউজাররা আছে গুগল এবং ফেসবুকের ব্যান্ডউইথ তারা কাঙ্ক্ষিত ব্যান্ডউইথটা তারা পাবে না। অবশ্যই একটা বৈষম্য তৈরি হচ্ছে এবং যারা ছোট আইএসপি তারা অবশ্যই এখানে একটু অসুবিধার মধ্যে পড়ছে। বিটিআরসি বলছে, অনুমোদন ছাড়া স্থাপন করা গুগল ও ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো নিরাপত্তার জন্য হুমকি। বিভিন্ন ধরনের গুজব হঠাৎ করেই এসে সারা দেশে স্প্রেড হয়ে যাচ্ছে, যেটা আমাদের কোনো রেগুলেশন বা কোনো নিয়ন্ত্রণ সেখানে থাকে না। তো সবকিছুকে সামনে নিয়েই মূলত আমরা এই ক্যাশ সার্ভারের রিঅ্যারেঞ্জ বলতে পারেন। এর আগে 31 জুলাইয়ের মধ্যে ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দিলেও সেবাদাতাদের অনুরোধে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর পাড়ের বৃহৎ তরা টাটকা দেশীয় মাছের আড়তে ভোর থেকেই বেচাকেনা জমজমাট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে কনকনে শীত, এই কনকন শীত উপেক্ষা করে যে পাইকার এবং যারা জেলে তারা কিন্তু এখন একদম দেশি মাছ বেঁচে কেনার জন্য এখানে বলতে পারি যে বছরে প্রতিদিন হুমড়ি খেয়ে পড়েছে। আপনাকে একটু দেখাই যে প্রত্যেকটা আড়তে ভিড় বা কলহর বা ভাগটা কথাটাই বলি, প্রত্যেকটা পাইকারদের মানে আড়ত কিন্তু এখন সরগরম। সেই ক্ষেত্রে ওই যদি বলি যে উঠেছে ফুল, বোয়াল, গয়না আর কাটা, এই যে মাছগুলো, সমস্ত মাছগুলো কিন্তু এখানে রয়েছে। আমি তো ভোর থেকে রয়েছি এই কনকনে শীতের ভিতরে এই যে মাছগুলো বেচা কিনা হচ্ছে এবং কি দরটাও যদি বলি তো আজকে মাছের সরবরাহটা বেশি রয়েছে। কারণ প্রথম যে বছরের দিন ভাত যেটা মাছ জেলেরাতে বেশি কিন্তু অন্যান্য মাছ যারা বেশি এনেছে কারণ হচ্ছে তাদের জালেও কিন্তু নদীতে পানি শুকিয়ে যাওয়ায় মাছটা বেশি ধরছে বলে আমাকে জেলেরা জানিয়েছে। যে বাইকার রয়েছে তারা বলছে যে আজকে রয়েছে কেজি দরে বড় বড় বোয়াল যেগুলো রয়েছে সেই বোয়াল বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজি দরে। যদি বলি কাতল মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। নওলা মাছগুলো বিক্রি হচ্ছে আসলে 220 থেকে 230 টাকা। কই মাছ বিক্রি হচ্ছে 300। যদি কইয়ের কথা বলি, একদম রিয়াল যে কইগুলো রয়েছে একদম মানে মুক্ত জলাশয়ের, আসলে এইটা আড়তটিতে মুক্ত জলাশয়ের মাছই আসলে বেশি রয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ। এখানে যে খাল, বিল, পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা, ধলেশ্বরী, এইসব নদীর মাছই কিন্তু এখানে সবচাইতে বেশি রয়েছে। এই যে খল্লা মাছ, যদি বলি রয়না মাছের কথা, রয়না মাছ কিন্তু 360 থেকে 370 টাকা বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে শোল মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একদম যে এখানে যে বলি যে খলসা মাছ যে দেশীয় সে মাছও কিন্তু এখানে দেখা যাচ্ছে, ছোট পুঁটিও দেখা যাচ্ছে। যদি বলি টাটকেনি মাছ যে সুস্বাদু কিন্তু হারিয়ে যেতে বসেছে, খুব কম সংখ্যক দেখা যাচ্ছে, সেই মাছটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা কেজি দরে। যদি বলি খলসা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। সরপুঁটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। চিতল মাছ আসলে বিরল হয়ে গিয়েছে। এই চিতল মাছকে যদি আমি আমার ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলি যে চিতল মাছ, এই চিতল মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকা কেজি দরে। বড় বড় চিতল কিন্তু আজকে আসলে সরবরাহটা রয়েছে। আমরা বড় আর মাছও দেখেছি, সেই আর মাছও বিক্রি হচ্ছে এখানে 850 থেকে 900 টাকার ভিতরে। অর্থাৎ আমি যদি বলি বোয়াল, এই যে আর মাছ, এই মাছগুলো কিন্তু আসলে আকার ভেদে দামগুলোতে বেশি কম হচ্ছে। অর্থাৎ যদি ছোট হয় যেমন বোয়ালকে দেখালে 400 থেকে 450 টাকাও বিক্রি হচ্ছে। আবার যে বড় বড় বোয়াল যেগুলো আছে সেগুলো 900 থেকে, অর্থাৎ বড় বলতে যদি আপনাকে বলি যে 4 কেজি থেকে 6 কেজি মধ্যে যে বোয়ালগুলো সেগুলো বিক্রি হচ্ছে 900 টাকার ভিতরে। কিন্তু যদি সেটা 1 কেজি বা তার নিচের যে ছোট ছোট বোয়াল সেটা বিক্রি হচ্ছে কিন্তু আবার 400 থেকে 420 টাকার ভিতরে। অর্থাৎ এই যে দরটি এখানে কিন্তু হাট ডাকে বিক্রি হচ্ছে, অর্থাৎ যে ডাক দিচ্ছে সেই ডাকের মাধ্যমে এখানে বেচাকেনা হচ্ছে। আমরা সেটাকে কেজিতে, অর্থাৎ কেজিতে বলছি। তো এখানে হাট ডাকে সমস্ত মাছগুলো দর চলছে। যদি বলি যে ঐতিহ্যের কথা, সে বাংলাদেশের ভিতরে যদি বলি যে এই আড়তটি কিন্তু একটি ঐতিহ্য, দেশীয় মাছের একটি ঐতিহ্য রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, ইসামতি, ধলেশ্বরী বিস্তৃত এবং কান্তাবতী নদী কিন্তু মানিকগঞ্জে রয়েছে এবং খাল, বিল, বিভিন্ন জলাশয়ের মাছ, যেমন মুক্ত জলাশয়ের এই মাছ, টাটকা মাছগুলো কিন্তু এখানে এসে থাকে। যদি বলি ছোট ছোট পুঁটি মাছ, এই পুঁটি মাছগুলো কিন্তু একদম কম দাম, অর্থাৎ 80 টাকা কেজি থেকে শুরু করে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ যেটা বলি ট্যাংরা মাছ এখানে বিক্রি হচ্ছে আসলে খুবই অল্প দামে বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ যেটা বলি ট্যাংরা মাছ এখানে বিক্রি হচ্ছে আসলে খুবই অল্প দামে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে আমাদের মাছ বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। জমজমাট যশোরের গদখালির ফুল বাজার উৎসব সামনে রেখে ফুলের ভালো দাম পেয়ে চাষিরা খুশি। আশা করছেন আগের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা। ফুলের দাম নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরাও। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ফুলের চাহিদা থাকে প্রচুর, আর সেই চাহিদা মেটাতে যশোরের গদখালি থেকে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে গোলাপ, চারবারা, গ্লাডিওলাস, রজনী, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল। উৎসবকে সামনে রেখে গত কয়েকদিন ধরে গদখালি ফুল বাজারে চলছে বেচাকেনা। শেষ সময়েও জমজমাট ছিল বাজারটি। দূর দূরান্ত থেকে স্থায়ী ও মৌসুমী ব্যবসায়ীরা কাকডাকা ভরে এসে ফুল সংগ্রহ করেছেন এ বাজার থেকে। উৎসব থাকা ফুলের ভালো দামও পেয়ে খুশি চাষিরা। আগামীকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে সারা দেশে ফুলের অনেক চাহিদা এবং ফুলের দাম খুবই ভালো যাচ্ছে। করোনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তাতে আমাদের যদি এভাবে বাজার 5-6 মাস এভাবে যায় আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। ব্যবসায়ী সমিতির দাবি, ইংরেজি নববর্ষকে ঘিরে এ অঞ্চলের চাষিরা কোটি টাকার ফুল বিক্রি করেছেন। চাষিদের আয় রক্ষার্থে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা। 2-3 দিন ধরে এই নববর্ষ উপলক্ষে এই ফুলের রাজ্য হিসাবে খ্যাত এখান থেকে সারা দেশের সরবরাহ হচ্ছে। আমরা মনে করছি যে এই অনুষ্ঠানকে ঘিরে 1 থেকে 1.5 কোটি টাকার ফুল এই বাজার থেকে বিক্রি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর।
খুলনার সোনাডাঙ্গা পাইকারি সবজি বাজারে সরবরাহ বেড়েছে সব ধরনের শীতকালীন সবজির, কমেছে দামও। খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল বাবুন রুবেল, যাব তার কাছে। ধন্যবাদ। খুলনার পাইকারি যে কাঁচা বাজার রয়েছে সে কাঁচা বাজারে কিন্তু আজকে সব বাজার দরে কিন্তু তুলনামূলক একটু সহজ এবং সহজলভ্য এবং দামও কিছুটা কমেছে। সব ধরনের সবজির কিন্তু আসলে সরবরাহ এখানে বেড়েছে এবং শীতকালীন যে সমস্ত বিশেষ সবজি রয়েছে বা শীতকালীন যেসব সবজি রয়েছে সব সবজির কিন্তু গত ৩-৪ দিনের তুলনায় দাম কিছুটা কম। যদি একটু আমি বলে রাখি যে এখানে আসলে খুলনার এই সোনাডাঙ্গা পাইকারি যে মাছ বাজার, সোনাডাঙ্গায় যে পাইকারি যে কাঁচা বাজারটি রয়েছে এই বাজারটিতে কিন্তু আসলে সব ধরনের সবজি পাওয়া যায় এবং এই সবজিগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে আসলে আসে এবং এখানে থেকে কিন্তু খুলনা সহ খুলনার আশেপাশের বিভিন্ন জেলা এবং উপজেলায় যে সমস্ত বাজার রয়েছে সেসব বাজারে কিন্তু বাজারের যারা বিক্রেতা আছেন তারা কিন্তু এই পাইকারি সবজি বাজার বা কাঁচা বাজার থেকে কিন্তু আসলে সবজি তরি তরকারি ক্রয় করে ওখানে গিয়ে বিক্রি করেন। তো আমরা এখানে সকাল থেকে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আসলে ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু আজকে উভয় পক্ষকেই আমরা আসলে সন্তুষ্ট হতে দেখেছি, অর্থাৎ বাজার দর নিয়ে। যদি একটু বলি যে এখানে আসলে ফুলকপি এটি আসলে 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিট কপি যেটি সেটি 15 থেকে 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের আসলে দুটি প্রকার রয়েছে, যে বেগুনটি আসলে একটু ভালো প্রকৃতি সেটি 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একেবারেই সস্তা রয়েছে কিন্তু পেঁয়াজের কালি, যেটি আসলে শীতকালীন শুরুতে অনেক দাম থাকে, সেটি আজকে এই পাইকারি বাজারে গড়ে 5 টাকা, মাত্র 5 টাকা কেজি দরে আসলে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি পাতাকপি বা বাঁধাকপি যেটাকে এখানে বলে সেটাও কিন্তু দাম তুলনামূলক একটু কম, অর্থাৎ 12 থেকে 15 টাকা কেজি দরে এখানে আমরা বাঁধাকপি বিক্রি করতে দেখেছি। বাজারে দাম বেশি বলতে যেটি সিম, সেই সিমের দুটি প্রকার রয়েছে, একটি বিচি সহ সিম যেটি কিন্তু 50 টাকা থেকে 55 টাকা কেজি দরে আমরা পাইকারি বিক্রি হতে দেখেছি। অন্য আরেক প্রকার যে সিম রয়েছে সেটি কিন্তু 30 টাকা কেজি দরে আমরা বিক্রি হতে দেখেছি। তবে বাজারে এই মুহূর্তে সব থেকে বেশি দাম যেটি সেটি হচ্ছে মটরশুঁটি, এবং এই মটরশুঁটি আমরা কিন্তু 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে পাইকারি, 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতকালের সবজি হিসেবে টমেটোর দাম কিন্তু এখানে 25 থেকে 30 টাকা, কোথাও কোথাও একটু ভালো মানের টমেটো কিন্তু আমরা 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হতে দেখেছি। আমরা লাউ বিক্রি হতে দেখেছি গড়ে 25 থেকে 30 টাকা পিস হিসাবে এখানে লাউ বিক্রি হচ্ছে। তো এখানে আসলে ক্রেতা বিক্রেতারা আসলে যেটি বলছেন সেটি হচ্ছে গিয়ে যে বাজার যে মূল্য, এই মূল্য নিয়ে কিন্তু গত কয়েক দিনের তুলনায় তুলনামূলক কিছুটা কম। তবে শীতের এই ভরা মৌসুমে সবজির যে দাম আসলে হওয়ার কথা সেই তুলনায় কিন্তু আসলে দাম কম নয়। যদিও এখানে যারা পাইকারি যে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে পাইকারি আজকে বাজার করতে এসে তারা কিন্তু আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তাদের আজকে যে বাজার দর এটি আসলে তাদের আসলে গিয়ে পুষিয়ে যাবে, তারা আসলে ভালো ব্যবসা করতে পারবেন। অন্যদিকে যারা এই বাজারের পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে খুব একটি সন্তুষ্ট হতে পারছেন না, বলছেন যে বাজারে আসলে ক্রেতা কম এবং এই ক্রেতা কম হওয়ার কারণে কিন্তু আসলে বাজার কিন্তু আসলে কমতির দিকে এবং সেই হিসাবে কিন্তু আসলে তারা লাভবান হতে পারছেন না। আরেকটি কথা আপনাকে যদি বলে রাখি, এই পাইকারি বা কাঁচা বাজার সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল এটি কিন্তু দেশের অন্যতম বৃহৎ একটি কাঁচা বাজার। এই বাজারে কিন্তু আসলে আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু একেবারে 24 ঘন্টা কিন্তু এই বাজারটি খোলা থাকে। এই বাজারে 24 ঘন্টাই ক্রেতা এবং বিক্রেতাদের সরগরম থাকে। বিশেষ করে সারা রাত কিন্তু আসলে খুলনার বিভিন্ন এলাকা থেকে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভরে বিভিন্ন রকম সবজি কিন্তু এই বাজারে আসে এবং এই বাজার থেকে কিন্তু খুব ভোরবেলায় টাটকা সবজি, যেটি সব থেকে ভালো সবজি, এটি আসলে ওপেন হয় এবং এটি এখানে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা আসলে পেয়ে যান। আরেকটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু সবজির পাশাপাশি
ঠিক এর পাশে কিন্তু পেঁয়াজের আড়ত রয়েছে, আলুর আড়ত রয়েছে, পাশাপাশি এখানে শাকসবজি মানে একেবারে যেটা শাক, সেই শাকেরও আসলে বড় বাজার এটি। তো এখানে বিভিন্ন রকম শাকেরও আজকে আমরা বাজার দর দেখেছি। এর মধ্যে পালং শাক, লাল শাক এবং অন্যান্য যে শাক রয়েছে সেই শাকের বাজার দরও কিন্তু তুলনামূলক গত কয়েকদিনের তুলনায় একটু কম। তবে আরেকটি যেটি বিষয় বলে রাখি, এই যে পাইকারি বাজারে যে দাম কম, এটি কিন্তু আসলে যদিও খুচরা বাজারে কিন্তু আসলে একই রকম দাম কম নয়, অর্থাৎ পাইকারি বাজারের থেকে খুচরা বাজারে কিন্তু আমরা কথা বলেছি, এখানে কিন্তু দামের বেশ বড় একটি ব্যবধান রয়েছে। আরেকটি কথা যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু আসলে যে ধরনের পাশাপাশি 2 থেকে 3টি বড় বড় আড়তের আড়ত রয়েছে এবং গড়ে এখানে যে সবজি আড়ত প্রায় 100-র উপরে এখানে আড়তদার রয়েছেন এবং এই আড়তদাররা কিন্তু আসলে সকাল থেকেই হাঁক ডাক শুরু করেন, অর্থাৎ এখানে কোন সবজির কেমন দাম সেটি কিন্তু আসলে তারা দাম হাঁকতে শুরু করেন। আপনি জানেন যে আজ কিন্তু নববর্ষ, অর্থাৎ ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষের কারণে কিন্তু আসলে বাজারে খিরাই যেটি সেই খিরাইয়ের দামও কিন্তু আসলে একটু বেশি। খিরাই এখানে আমরা দেখেছি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের ক্রেতারা বলছেন যে ইংরেজি নববর্ষের কারণে আসলে এই খিরাই এবং সালাদ জাতীয় খাবারের দাম গত কয়েকদিন একটু বাড়তি ছিল, চাহিদা বাড়তি থাকার কারণে। তো আমার কাছে খুলনার সোনারাঙ্গা পাইকারি সবজি বাজার থেকে এই ছিল সর্বশেষ। খুলনা থেকে যোগ দিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। করোনার প্রাদুর্ভাব, আকাশপথে যোগাযোগ বন্ধ আর করোনা পরীক্ষার বিড়ম্বনা নিয়ে কঠিন সময় পার করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। তবে সরকারি উদ্যোগে নতুন বছরে কার্যক্রমের গতি বাড়বে বলে আশা করছেন দুবাই প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। প্রতিনিয়ত করোনার অবনতি, বিমান চলাচল বন্ধ সহ দিনের পর দিন দেশে আটকে থাকা এয়ারপোর্টে র্যাপিড পিসিআর টেস্ট নিয়ে চরম বিড়ম্বনা, বিমান ভাড়া বৃদ্ধি সহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের। তবে নতুন বছরের শুরুতে এসব কার্যক্রম গতিশীল হওয়ার প্রত্যাশা করছেন প্রবাসীরা। 2020 এবং আজকে পর্যন্ত আমরা অনেক কষ্ট করে ব্যবসা টিকিয়ে রেখেছি এবং চলছে, এবং আমি মনে করি কোনো মানুষই তার প্রত্যাশা পূরণ করতে পারেনি এই গত 2 বছরে। আমরা আশা করতেছি যে 2022 সালে যাতে আমাদের ইমিগ্রেশন প্রবলেমগুলো সলভ হয়, আমাদের আরটিপিসিআর টেস্ট যে সিলেট এবং চিটাগাংয়ের এই বিষয়গুলো যাতে সলভ হয়, এবং বিশেষ করে প্লেন ফেয়ার যেগুলো আছে, ইমিরেটস, বিমান বাংলাদেশ যারাই আছেন, এই সবগুলো যদি ফেয়ারগুলো কন্ট্রোলে আনা হয় তাহলে আমাদের 2022 সালটা ইনশাআল্লাহ বিশেষ করে প্রবাসীদের জন্য ভালো একটা সময় যাবে। দেশটির পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় বিশ্বের বড় বড় ইভেন্টগুলোর আয়োজন হতে যাচ্ছে দুবাইতে। এমনকি ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে পুনরায় কাজের সুযোগ দেওয়ার চেষ্টাও চলছে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে 2022 সালকে একটি দূষণমুক্ত, প্রতিবন্ধকতা মুক্ত বছর হিসেবে গ্রহণ করতে চাই। 2022 সাল যেন আমাদের আবার নতুন শুভ সূচনা হয়, সুন্দরভাবে সবকিছু এবং মহামারী করোনা যেন নির্মূল হয়। দেশটির নাগরিকদের জন্য নানা সুবিধা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন আমিরাত সরকার। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নিউজিল্যান্ড সফর সবসময়ই কঠিন। সাকিব তামিমদের মতো সিনিয়ররা না থাকায় এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে। সময় সংবাদকে কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চাপ থাকলেও অপেক্ষাকৃত নতুন দল ভালো খেলবে এমন প্রত্যাশা বিসিবি প্রধানের। নিউজিল্যান্ড আমাদের জন্য না, সবার জন্যই কঠিন। ওখানে যে যায় সেই হারে। দিস ইজ ওখানে গিয়ে কারো পক্ষে, যে কোনো দলের পক্ষে জিতে আসাটা অনেক কঠিন। সো এটাই হলো রিয়েলিটি। কম্পারেটিভলি নতুন টিম গেছে, আমাদের সিনিয়র প্লেয়াররা বলতে গেলে নাই, অনেকেই নাই। এখানে আপনারা জানেন তামিম নাই, সাকিব নাই, মাহমুদুল্লাহ রিয়াদ নাই, এই প্রথম কোনো সিরিজে। সো কম্পারেটিভলি ইয়াঙ্গার টিম। ভালো খেলাটাই হলো বড় কথা। আমরা চাই ভালো ক্রিকেট খেলুক, ওখানে গিয়ে ভালো ক্রিকেট খেলুক, তবে অনেক প্রেশার নতুন টিমের উপরে। নিউজিল্যান্ডে ভালো করতে হলে রান করতে হবে টপ অর্ডারকে। ওপরের দিকে রান না আসলে ওশেনিয়ার মাটিতে ভালো করা প্রায় অসম্ভব বলে মনে করেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এবারের দলটায় সিনিয়র ক্রিকেটার কম থাকলেও পেস ইউনিটটা আশা দেখাচ্ছে সুমনকে। বছর জুড়ে অনেক খেলা থাকায় টাইগার স্কোয়াডে যুক্ত হতে পারেন নতুন অনেক ক্রিকেটার। তবে তার জন্য সিনিয়র কিংবা জুনিয়র নয়, নির্বাচকের চোখ খুঁজছে মাঠের পারফর্মারদের। ওশেনিয়াতে ক্রিকেট মানেই বাংলাদেশের ভরাডুবি। বছর বছর সিরিজ হয় আর হারের কালিমা মেখে ফিরে আসে এক একটা টিম। অধিনায়ক বদলায় ফরম্যাট, কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে বদলায় না শুধু টাইগারদের ভাগ্য। এবছরের অবস্থা আরও নাজুক। নেই সিনিয়র ক্রিকেটারদের 3 জন। মুমিনুলের যাচ্ছে তাই ফর্মের কারণে এক মুশির কাঁধেই দায়িত্ব দল সামলাবার। কিন্তু সাবেক অধিনায়ক এবং বর্তমানের নির্বাচক সুমনের অভিজ্ঞতা বলছে, মাউন্ট মঙ্গানুয়েতে ভালো করতে হলে রান পেতে হবে উপরের দিকে। আর প্রস্তুতি ম্যাচের ছন্দ যদি ধরে রাখতে পারেন পেসাররা, তাহলে তো পোয়াবারও। যদি আমরা ভালো শুরু করতে পারি, ডেফিনেটলি এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফলটা আমরা অনুভব আনতে পারবো। বিকজ নিউজিল্যান্ডে ভালো খেলে যে আত্মবিশ্বাসটা আমরা নিয়ে যদি ভালো খেলতে পারি, যেই আত্মবিশ্বাসটা ওখান থেকে পাবো, সেটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। আশা করছি যে এবারে যেই আমাদের ফাস্ট বোলিং ইউনিট, সেটা বেশ ভালো। ওরা যদি ভালো করে, আমরা মনে হয় একটা ভালো ফলাফল প্রত্যাশা করতেই পারি। বাট টপ অর্ডারের ব্যাটিং খুব ইম্পর্টেন্ট হবে যদি আমরা টেস্ট ম্যাচে ভালো করতে চাই। নিউজিল্যান্ড মাটিতে আমরা 1, 2, 3, 4 যদি রান করে, তাহলেই আমাদের ভালো করার একটা ভালো সম্ভাবনা থাকবে। আসছে বছর এফটিপিতে বিরতি নেই বাংলাদেশের। ঘরে বাইরে মিলিয়ে ব্যস্ততায় দিন কাটাতে হবে ক্রিকেটারদের। এ সময় বায়োবাবল ফ্যাটিগ আর ইনজুরি থেকে মুক্ত থাকতে বিশ্রাম চাইতে পারেন অনেকেই। সেক্ষেত্রে নতুন আরও ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা ভাবছে নির্বাচকরা। এই সিরিজে কিন্তু ফাজলে রাব্বি দলের সুযোগ পেয়েছে পারফর্ম করে। তো সুযোগ কিন্তু সবাই থাকে যখন পারফর্ম করে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট পারফর্মার, ইয়াং সিনিয়র না। আমি আসলে ওইভাবে যেতে চাই না, যেতে চাচ্ছিও না। 9 তারিখ থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বিপিএল এর আগে নিজেদের ঝালিয়ে নিতে যেখানে খেলার আগ্রহ দেখিয়েছেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। তামিম, রিয়াদ, মুস্তাফিজ খেলবেন আলাদা দলে, ইচ্ছে প্রকাশ করেছেন সাকিব, মাশরাফিও। আমি যদি জানি সাকিব যোগাযোগ করেছে, বাট এখনও কনফার্ম করেনি। ও খেলতে ইচ্ছুক। যদি সব কিছু মিলে যায়, তাহলে ও বিসিএল হয়তো খেলতে আসবে। ওর ইচ্ছা আছে, বাট ডেফিনেটলি ওরা আরও কিছু কমিটমেন্ট থাকে। নির্বাচকের পাশাপাশি এবার একটা বাড়তি দায়িত্ব পেয়েছেন সুমন। বিপিএলে সামলাতে হবে ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে। বিষয়টা নিয়ে সমালোচনা থাকলেও সবাইকে আশ্বস্ত করেছেন সাবেক অধিনায়ক। বিদেশি আম্পায়ারও আসেন, একটা কমিটি থাকে, টেলিভাইজড হয়। এখানে আসলে কারো কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ থাকে না। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। মাঠের ম্লান পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরের নানা আলোচনা সমালোচনা। বিগত বছরের পুরোটাই অস্বস্তিতেই কেটেছে টাইগারদের। উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটারদের অভ্যন্তরীণ কোন্দল। কোচ ইস্যুতেও ছিল তর্ক। 2022 হতে পারে টাইগারদের ব্যর্থতার বৃত্ত ভাঙার বছর। তবে সেক্ষেত্রে মূল দায়িত্বটা নিতে হবে বিসিবিকে। বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, সংকটের সময়ে একটা দল হয়ে খেলতে পারাটাই সবচাইতে জরুরি। 7 টেস্ট, 12 ওয়ানডে আর 27টা টি20। জয়হার নিক্তিতে পরিমাপ নয়, সামগ্রিক প্রেক্ষাপটে 2021 সাল যেন অস্বস্তির বছর বাংলার ক্রিকেটের জন্য। ক্যারিবিয়ান সিরিজে শুরু, পাকিস্তানে শেষ, আলোচনার চেয়ে সমালোচনাই যেখানে বেশি। নতুন বছরের পুরোটা জুড়েই থাকবে ক্রিকেট আর ক্রিকেট। আন্তর্জাতিক ঠাসা সূচি আছে, ঘরোয়া ব্যস্ততা। কোভিডকালে যে চ্যালেঞ্জ বাড়বে আরও। কোথায় উন্নতি করতে হবে টাইগারদের, কিভাবে সাজাতে হবে পরিকল্পনা, বিশ্লেষকরা দিলেন সেই টোটকা। এই বছরটা মোটামুটি আমরা যদি রিবিল্ডিংয়ের জন্য ভালোভাবে ব্যবহার করি, একটু ধৈর্য ধরি এবং সিলেক্টররা যদি একটু যত্ন নিয়ে সেই কাজটা করে এবং সবাই পাশে থাকে, একটু সাহায্য করে, সফলতা বা ব্যর্থতা সেটা নিয়ে খুব ঘাটাঘাটি না করি আমরা, তাহলে আমরা হয়তো এই ফেজটা আমরা দ্রুত পার করে দিতে পারবো। তবে আছে সমন্বয়হীনতা। বিশেষ করে ক্রমশই দীর্ঘ হচ্ছে ক্রিকেটার ম্যানেজমেন্ট আর কোচিং প্যানেলের দূরত্ব। টানা ব্যর্থতার পরেও এই ওপেন সিক্রেট আমলে নেয়নি বিসিবি। নতুন বছরে যে সংকট না ঘুচলে আসবে না সাফল্য। প্লেয়ার্স, কোচ, ম্যানেজমেন্ট সব একটা রেসপেক্টফুল রিলেশনশিপ দরকার। অনেক সময় যেটা হয় যে কোনো খেলোয়াড়কে অপছন্দ করলে আমরা কোচকে ব্যবহার করি সেই খেলোয়াড়কে কোণঠাসা করার জন্য। এতে কিন্তু হয়তো কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হতে পারে, কিন্তু অ্যাজ আ হোল টিমের যে কালচারটা সেটা বিঘ্নিত হয়। কিন্তু সব মানে ওই জায়গাটা খুব প্রফেশনাল আমার দেখা উচিত। তবে শুধু বোর্ডই নয়, দায় আছে সংশ্লিষ্টদেরও। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে ক্রিকেটারদের মন্তব্য জুগিয়েছে সমালোচনার খোরাক। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। মূল ব্যাপারটা তো ক্রিকেটারদের নিজেদেরই। খেলোয়াড়দেরকেও একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ তারাও একটা রোল মডেল হিসেবে সবার সামনে থাকে। আমরা দেখতে চাই যে তারা তাদের ব্যাপারে রেসপেক্টফুল, প্রত্যেকের ব্যাপারে রেসপেক্টফুল।
সংকট উত্তরণে খেলতে হবে একটা দল হয়ে। এর আগেও যে বন্ধুর পথ পাড়ি দিয়েছে টিম টাইগার, হয়ে যাক আরও একবার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের 100 সাইক্লিস্ট নিয়ে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল মুজিব বর্ষের বিশেষ উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতা। ঢাকাকে যানজট মুক্ত করার জন্য রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেনের দাবি অংশগ্রহণ করা সাইক্লিস্টদের। সাইক্লিং শুধু সুস্থ রাখে তা নয়, বাঁচিয়ে দেয় মূল্যবান সময়ও। প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগী 6 বার পুরো হাতিরঝিল এলাকা সাইকেল চালিয়ে ঘুরে আসে। দুই চাকার সাইকেলের মাঝে সুখ খুঁজে নেবার প্রচেষ্টা। বছরের শেষ দিনে রাজধানীর হাতিরঝিলে নিজের প্রিয় সাইকেল নিয়ে উপস্থিত সারা দেশ থেকে আসা 100 জন সাইক্লিস্ট। ইট পাথরের নগর জীবনে এই উপলক্ষকে কেন্দ্র করে নতুন বছরের আনন্দ খুঁজে ফেরে। পাথরের শহর যানবাহনের কালো ধোঁয়ায় গ্রাস, যানজটে নাজেহাল নাগরিকদের জীবন। সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চার সময়টুকু যেন নেই। সাইক্লিং হতে পারে এই সব সমস্যার সমাধান। আমি 1 বছর ধরে সাইক্লিং করছি এবং সবাইকে পরামর্শ দেব এটা ট্রাই আউট করার জন্য, ফিজিক্যালি হেলদি থাকার জন্য খুবই একটা ভালো ব্যায়াম। অনেক গর্বিত যে এখানে আসছি। আমার মেয়ে কালকে থেকে বলছে যে আম্মু আমি যাব খেলা দেখতে, তো সেজন্য আমার মেয়েকে নিয়ে আসছি। তোমার আম্মু আজকে চ্যাম্পিয়ন হয়েছে, কেমন লাগছে তোমার? আমার খুব আনন্দ লাগছে। হাতিরঝিলকে আপনারা যদি শুক্রবার সকালে একটু সাইক্লিংয়ের জন্য ওপেন করে দেন, শুক্রবার সকালে 2-3 ঘন্টার জন্য একটু সাইক্লিং হোক, রানিং হোক, শহরটা না তাহলে একটু অ্যাক্টিভ হবে। নতুন বছরে ঢাকার বড় রাস্তাগুলোয় সাইকেল লেনের আকুতি আয়োজকদের। সাইক্লিং শুধু সুস্থ রাখে না, বাঁচিয়ে দেয় সময়ও। নিজেদের স্বার্থে তাই করতে হবে সাইক্লিং। সাইকেলের লেন করতে পারে, আমি বলবো যে ঢাকা শহরে যানজটটাও কমবে। নর্মাল লোকরা যেন সাইকেল চালিয়ে স্কুল কলেজ যাদের চাকরি আছে ঢাকা শহরে যা অফিস আদালতে যেতে পারে। দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া মুজিব বর্ষের এই বিশেষ উন্মুক্ত সাইক্লিংয়ে এক একজন সাইক্লিস্ট 6 বার পুরো হাতিরঝিল ঘুরে আসে। নতুন বছরে ঢাকাকে যানজট মুক্ত রাখার প্রত্যয় নিয়ে শেষ হলো মুজিব বর্ষের বিশেষ এই সাইক্লিং। সুস্থ থাকতে নিয়মিত সাইক্লিং করার পরামর্শ দিলেন সারা দেশ থেকে আসা এসব সাইক্লিস্টরা। মেহেদী রাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাচ্ছে বই। দেয়া হবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। 4 জানুয়ারির মধ্যে পাবে সবাই। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।